সেটা তো পসিবল হবে না। এটা তারপরে আহ, আহ, সেই সুপারভাইজারের আগে পাস ভালো পাস রেকর্ড আছে কিনা, যে আহ, ভালোভাবে স্টুডেন্টকে ডিরেক্ট করছে, এমন সুপারভাইজারের কাছে যাওয়া উচিত হবে না যার কাছে আসলে রেকর্ড ভালো না। হ্যাঁ, যে স্টুডেন্টদের সেইভাবে গাইড করতে পারে নাই, বা স্টুডেন্টরা খুব একটা উপকার পান নাই তার কাছে, তার আগের স্টুডেন্টরা, এমন জনের কাছে যাওয়া ঠিক হবে না। তো এটা দেখতে হবে যে তার পাস্ট স্টুডেন্ট ডিরেকশনের সাকসেসফুল রেকর্ড আছে কিনা। তারপরে রিজনেবল অ্যাডভাইজার কিনা, সব থেকে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে উনি রিজনেবল কিনা। অর্থাৎ মনে করেন নর্মালি যে রিসার্চ যেটা হয়, যে অ্যাডভাইজার মূলত অ্যাডভাইস করেন, উনি কিন্তু কোনো আইডিয়া বা এটা দেন না, উনি জাস্ট আপনাকে আহ, চলার পথ দেখিয়ে দিবেন। তো এরকম ক্ষেত্রে এখন অনেক, অর্থাৎ মেইনলি সম্পূর্ণ কাজটা দেখা যাচ্ছে স্টুডেন্টকে করতে হচ্ছে। এখন এটা করার পরেও অনেক অ্যাডভাইজার আছে নিজেই ক্রেডিট নিয়ে নিল, অর্থাৎ আপনার যে ডিউ ক্রেডিট সেটা দিল না। সেক্ষেত্রে এটা তো ফেয়ার হলো না। তো এটা দেখতে হবে যে ওই অ্যাডভাইজার ফেয়ার এবং রিজনেবল কিনা, তার পাস্ট রেকর্ড আছে কিনা, যে স্টুডেন্ট কাজ করলো কিন্তু উনি দাবি করে বসে আছে, হ্যাঁ আমি তো এখানে করছি, ঠিক আছে, এরকম কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আরেকটা বিষয়, যে উনি ওই ইউনিভার্সিটিতে থাকবেন কিনা। দেখা যাচ্ছে আমার একটা ডিগ্রি সম্পন্ন করতে 2 বছর, থেকে মাস্টার্স যেমন 2 বছর, পিএইচডি তে 4 বছর এরকম সময় লাগবে। এখন আমি এমন একজনের কাছে যাব না যে নিশ্চয়ই উনি ওইখানে থাকবেন না। এখন অবশ্যই এটা এনশিওর করতে হবে এই 4 বছর, বা আমি আমি যতদিন ওইখানে স্টাডি করব ততদিন উনি ওখানে থাকবেন কিনা। এটা না থাকলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। যে হয়তো কারণ অন্য একজন সুপারভাইজার আসেন এবং তিনি তার নিজের মতো করে দেখেন না, অনেক প্রবলেম হয়, এটা আর কি। তো উনি ভার্সিটিতে থাকবেন কিনা এটা এনশিওর করা। তারপরে এই যে অ্যাডভাইজার উনি অ্যাডমাইরেবল কিনা, মানে অন্যরা তাকে অ্যাডমায়ার করেন কিনা, এরকম আর কি, এটা দেখা। আর ফাইনালি হচ্ছে তার একটা অ্যাক্টিভ রিসার্চ গ্রুপ আছে। এটা থাকা মানেই কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাওয়া। যেমন দেখা গেল ওই সুপারভাইজারের আন্ডারে বা ওই টিচারের আন্ডারে কেউ কাজ করতেছে না, তার মানে কি আপনি গেলে আপনারই সব করা লাগতেছে, বা খুব একটা ইমপ্রুভ, মানে খুব একটা ফলপ্রসূ হবে না। কিন্তু তার যদি রিসার্চ গ্রুপ থাকে অলরেডি, তার মানে কিন্তু আপনি গেলে নিজেও অনেক হেল্প পাবেন তাদের কাছ থেকে। তারপরে অর্থাৎ এবং আগানোটা অনেক দ্রুততর হবে এই ক্ষেত্রে। সো এটা দেখা, এটাও দেখা যে তার রিসার্চ গ্রুপ আছে কিনা। তো এগুলো মূলত একজন অ্যাডভাইজার বা সুপারভাইজারের মধ্যে, মানে পটেনশিয়াল অ্যাডভাইজারের মধ্যে এগুলো লুক ফর করা উচিত, মানে এগুলো দেখা উচিত যে এগুলো আছে কিনা। এরপরে কিভাবে, আরো কিভাবে খুঁজবো, প্রথমত ইউনিভার্সিটিতে জয়েন করার আগে, আর আরেকটা হচ্ছে জয়েন করার পরে কিভাবে আইডেন্টিফাই করব। তো বিফোর জয়নিং দ্য ইউনিভার্সিটি, ওইখানে গিয়ে ওইখানকার যত ফ্যাকাল্টি আছে ওই ফ্যাকাল্টিদের গুগল স্কলার বা রিসার্চ গেট এই প্রোফাইলগুলোতে ঢুকে ওনাদের টপ সাইটেড কিছু পেপার টেপার পড়া বা দেখা, ওনারা কি বিষয় নিয়ে কাজ করতেছে, এবং যে যার সাথে মিলে সেই অনুসারে সুপারভাইজার সিলেক্ট করা। এবং যখন ভার্সিটিতে আপনি এনরোল করলেন তখন তাদের কোর্স নেওয়া, যাদেরকে আপনি আগে থেকে ঠিক করে রাখছেন তাদের কোর্স নেওয়া, কোর্স নিয়ে ঠিক করা, এবং তারা কোনো সেমিনার নিলে সেই সেমিনারগুলোতে অ্যাটেন্ড করা। এরপরে ফাইনালি শিডিউল করা, যে আমি আপনার সাথে দেখা করতে চাই, এই বিষয়ে আলোচনা করতে চাই, বা আপনার এই পেপারগুলো দেখছি, এগুলো এগুলো আমি এ করতে চাই, এটা। এছাড়া আরো একটা ব্যাপার আছে, ওই ওইখানকার কারেন্ট স্টুডেন্টদের সাথে আলোচনা করে যে ওই সুপারভাইজারটা কেমন বা ওই টিচারটা কেমন, উনি কি মানে ফেয়ার, রিজনেবল, বা উনি কি ওই যে 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 পয়েন্টগুলো একটা অ্যাডভাইজারের মধ্যে খোঁজা উচিত, একটু আগে যে 8টা পয়েন্ট বললাম, ওইগুলো জিজ্ঞেস করা আসলে। কারণ সব থেকে কারেন্ট স্টুডেন্টরাই বর্তমান টিচার সম্পর্কে বলতে পারে ভালো। হ্যাঁ, তারপরে উনি কেমন, এইগুলো আর কি। তারপরে ওনাদের কলিগ থেকেও জিজ্ঞেস করা যে টিচার মানে উনি কলিগ হিসেবে কেমন, ফ্যাকাল্টি হিসেবে কেমন, মানে যেখান থেকে পারা যায় ইনফরমেশন নেওয়া ওই টিচার সম্পর্কে। তবে রেড ফ্ল্যাগস কি, হাই অ্যাট্রিশন রেট, অর্থাৎ যত স্টুডেন্ট তার আন্ডারে এনরোল হয় কম, তার থেকে কম বের হয়, এরকম হইলে ওখান থেকে আসলে ওখানে যাওয়া ঠিক হয় না। কারণ তার মানে কি পাশ করে বেরোনোর রেট কম তার আন্ডারে। সো এটা অ্যাভয়েড কর, এটাই। আর ফর্মালাইজ কি করা, যে প্রথমে একটাই হইতে পারে ডিরেক্ট দেখা করা,
তার আগে সব থেকে ভালো ওয়ে হচ্ছে একটা ইমেল করা, যে আমি এই সময়ে আপনি সময় দিতে পারবেন কিনা, আমি দেখা করতে চাই, বা এই সেই এই। এখন নিজের প্রপোজালটাও ওই সময় উত্থাপন করা, যে আমি এভাবে এই এই বিষয়ে আমি ইন্টারেস্ট পেয়েছি, এইটা করতে চাই, আমি দেখা করব এরকম। এখন উনি যদি না করেন তাহলে এটাকে আবার পার্সোনালি না নেওয়া। কারণ কি, ওনার আন্ডারে হয়তো ফান্ড নাই, বা উনি ওনার যে রিসার্চ গ্রুপ অলরেডি ফুলফিলড হয়ে আছে, এজন্য অনেক সময় না করে দিতে পারে। এটা এমন না যে আমার আমার আমাকে তার পছন্দ হয় নাই বলে নিচ্ছেন না, এটা না। সবসময় যে এই কারণ হবে তা না, এগুলোও হতে পারে যে ওনারা আসলে হয়তো গ্রুপে জায়গা খালি নাই এবং রিসার্চ ফান্ড নাই, তাই উনি নিতে চাচ্ছেন না। সো এটাকে পার্সোনালি না নেওয়া। ওকে। এখন একটা অ্যাডভাইজার সিলেক্ট করার পরে অ্যাডভাইজার আর অ্যাডভাইজির মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত? একটা প্যারেন্ট এবং চাইল্ডের মতো হওয়া উচিত। একটা ছোট শিশু জন্ম নেওয়ার পরে কি আর্লি, মানে শিশুটা সম্পূর্ণভাবে সুপারভাইজারের উপরে ডিপেন্ড করে, মানে শিশু সম্পূর্ণভাবে পিতামাতার উপরে ডিপেন্ড করে। ঠিক একইভাবে একজন অ্যাডভাইজি সম্পূর্ণভাবে শুরুতে অ্যাডভাইজারের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ অ্যাডভাইজার তাকে একদম হাত ধরে শেখানোর মতো করে ডিরেক্ট করবে, তারপরে একটা একটা কাজ দিবে, ওই কাজের একটা ডিউ ডেট দিয়ে ওইটার আউটপুট নিবে, এরকম আর কি। সেকেন্ড স্টেজে মূলত কি, মানে স্টুডেন্ট নিজে থেকে আইডিয়া দিবে, কিন্তু এর পরেও অ্যাডভাইজার ওইখান থেকে এভালুয়েট করবে, অর্থাৎ ফিডব্যাক দিবে। ডিরেক্ট এ না করে ফিডব্যাক দিবে, ডিরেকশন দিবে না যে তুমি এটা করো, আগে যেটা করতো। হ্যাঁ, এখন দিবে ডিরেকশন, ফিডব্যাক, যে আচ্ছা এটা এমন। তো এরপরে থার্ড স্টেজে গিয়ে আসলে ওই যে স্টুডেন্ট, এই কি বলে, চাইল্ডরা যেমন হয় অ্যাডোলেসেন্সে গেলে মনে করে আর সেই সঠিক, বাবা মা ভুল। এই এখানেও ওইরকম হয় অনেক সময় অ্যাডভাইজার অ্যাডভাইজির মধ্যে। এই পর্যায়ে এসে অ্যাডভাইজি মনে করে হ্যাঁ আমি তো ঠিক আছে, আমি আমি ঠিক আছি। কিন্তু অ্যাডভাইজার জানে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার মধ্যেও অবজেক্টিভিটি বা কিছু ল্যাকিং আছে, যেটা এই নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তো এইগুলো অ্যাভয়েড করা। আর ফাইনালি হচ্ছে অ্যাডভাইজার অ্যাডভাইজি, অর্থাৎ প্যারেন্ট এবং অ্যাডাল্ট সাইডের মতো রিলেশনশিপ, অর্থাৎ স্টুডেন্টটা তখন অ্যাডভাইজারের কলিগ হয়ে যেতে পারে, মানে অর্থাৎ সাকসেসফুল কমপ্লিশন, এটাই। তো এইভাবে আর কি রিসার্চ অ্যাডভাইজার গাইড বা গাইড ফাইন্ড করতে হয়, এবং সেখান থেকে আহ, আহ, তার আন্ডারে কিভাবে কাজ করতে হয়, এগুলোই হচ্ছে এটা। এরপরেই মূলত মেন যেটা, ফর্মুলেটিং দ্য প্রবলেম। একটা রিসার্চ প্রসেস যেভাবে শুরু করা হচ্ছে, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি সমস্যা হয়, যে কিভাবে শুরু করব। আমি এটাতে করতে চাই বা ওইটাতে করতে চাই, কিন্তু শুরু করব কিভাবে, এটাই আর কি। তো প্রথমত এমন একটা টপিক নিতে হবে, বা এই টপিক বা রিসার্চ বিগিন করার জন্য, শুরু করার জন্য কিছু কনসিডারেশন নিতে হয় মাথায়, যে এটা টাইমলিনেস কিনা, অর্থাৎ এবং রেলিভেন্ট কিনা। অর্থাৎ আমি এমন একটা জিনিস নিলাম যেটা আসলে অনেক আগেকার, যেটা বর্তমানে সেইভাবে ইয়ে নাই, মানে সেইভাবে ইন্ডাস্ট্রি বা একাডেমিকে তার কোনো ট্রেন্ড নাই, তাহলে সেই ক্ষেত্রে এরকম এটা মাথায় রাখা উচিত। অর্থাৎ অবশ্যই ট্রেন্ডই হতে হবে, এবং কারেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা কাটিং এজ অ্যালাইনমেন্ট আছে এরকম দেখতে হবে, বা এটা ফিউচারে গিয়ে গ্রাউন্ড ব্রেকিং কিছু কন্ট্রিবিউশন করতে পারে, এরকম একটা ফিল্ড চুজ করতে হবে, অর্থাৎ রেলিভেন্ট, বর্তমানের সাথে এবং ফিউচারের সাথে রেলিভেন্ট, এটা। তারপর আরেকটা হচ্ছে অ্যাভয়েডিং ওভার ক্রাউডেড ফিল্ড। ওভার ক্রাউডেড অর্থাৎ যেটা নিয়ে সবাই কাজ করতেছে, মানে খুবই হাইপ তোলা। খুবই হাইপ তোলার হচ্ছে কি হবে, এখানে আপনি আসলে ওইভাবে নিজেকে ওইখানে মানিয়ে নিতে কষ্ট হবে। কেন, কারণ কি, কারণ সবাই যেহেতু ওইটাতে, তো ওটাতে আসলে নিউ আইডিয়া রেইজ করা বা নতুনভাবে কোনো কিছু নিয়ে কাজ করা, এটা খুবই এফোর্টেবল একটা কাজ হয়ে যায়। অর্থাৎ ওইখানে অরিজিনালিটি নিয়ে আসাটা খুবই টাফ হয়ে যায়। কেন, কারণ অলরেডি ওই টপিকে অলরেডি অনেকেই কাজ করতেছে। অর্থাৎ আপনি 2 দিন পিছাই গেলেন মানেই হচ্ছে কেউ না কেউ ওটা নিয়ে এগিয়ে গেল। যেমন আমাদের ইটি ফ্যাকাল্টি ফরহাদ হোসেন, ও ওর একটা কাজ ছিল, ও হচ্ছে জাস্ট রেখে দিছিল 1 বছর। হ্যাঁ, ওটা জাস্ট একটা জার্নালে মানে জাস্ট মাইনর রিভিশন হিসেবে আসছিল। তো কোনো কারণে আর জমা দেওয়া হয় নাই, রেখে দিছিল, পরের বছরে ওটা নিয়ে অলরেডি পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা ওইরকম একই কাজ, এরকম 6 মাস। তো এরকম আর কি।
তো ওভার ক্রাউডেড ফিল্ডে যেটা হয়, আপনি কোনো কাজ মানে টাফ হয়ে যায় অরিজিনালিটি নিয়ে আসা। ঠিক আছে? মানে এমন দেখা গেল আপনি 2 বছর ধরে একটা জিনিসে কাজ করলেন, কিন্তু ওভার ক্রাউডেড ফিল্ড হওয়ার কারণে 2 বছর পরে দেখলেন যে ওটা নিয়ে অলরেডি 2 মাস আগে কেউ একটা কাজ করে ফেলছে। তো এটার মানে কি, আপনার এই 2 বছর সময়টা তো ওয়েস্টেড এফোর্ট। সো ওভার ক্রাউডেড ফিল্ড অ্যাভয়েড করা। তারপরে ক্লিয়ার ওনারশিপ অফ দ্য রেজাল্ট, অর্থাৎ যে মানে আমার অ্যাডভাইজার থাকতে পারেন, নিউমারাস কো অথার থাকতে পারেন, কিন্তু আমার ওনারশিপটা যেন ঠিক থাকে। অর্থাৎ ওই যে অ্যাডভাইজার যদি ফেয়ার অ্যান্ড রিজনেবল না হয়, তাহলে সে এই ক্ষেত্রে এটা প্রবলেম হয়। অর্থাৎ আপনি সব কাজ করলেন কিন্তু দাবি করে বসতেছে আপনার সুপারভাইজার, সেক্ষেত্রে সমস্যা। হ্যাঁ, বা যে কো অথার আছে তারা সিস্টেম করে আপনাকে সেই অন্য অথার বানিয়ে নিজের কাজ বলে চালিয়ে দিল, এরকম আর কি। তো এইখানে অবশ্যই ওনারশিপ ঠিক রাখতে হবে, হ্যাঁ, যে এটা আমিই কাজ করছি, আমার এই কাজটা, এরকম। আর ইম্পর্টেন্স এরপরেও কোলাবোরেটিং, মানে নিজে কাজ করা বেটার, কিন্তু বেস্ট হচ্ছে কোলাবোরেটিভ কাজ। কারণ কি, তখন আসলে কাজের অ্যাক্সিলারেশনটা বাড়ে। হ্যাঁ, একা একা যেটা হয়তো যেভাবে কাজ করা সম্ভব, টিম ওয়ার্কটা কি আরো ওইটা অ্যাক্সিলারেটিং প্রোগ্রেস নিয়ে আসে। তো আহ, এই ব্যাপারগুলোই আর কি। তারপর ক্রিয়েটিভিটি অ্যান্ড লং টার্ম প্ল্যানিং, এবং এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা নিয়ে আসলে আপনি 5-6 বছর কাজ করতে পারবেন। এমন একটা টপিক, যে টপিক সিলেক্ট করলাম যে 2 বছরে ওইটার আহ, ট্রেন্ডনেস শেষ হয়ে গেল, তাহলে হবে না। আমাকে এমন একটা টপিক নিয়ে কাজ করতে হবে যেটা নিয়ে আমি আসলে আহ, 5-6 বছর কাজ করতে পারি এমন। আর অ্যাডভাইজারের সাপোর্ট তো লাগবেই। তো এইগুলো আর কি। তো ফাইনালি বলতে গেলে আসলে আমাদের টপিক সিলেক্ট করতে যে কনসিডার করা লাগবে, এটা হইতে হবে টাইমলি, ওয়েল প্ল্যান আর পার্সোনালি এনগেজিং, এবং এটা কোলাবোরেটিভ, ক্রিয়েটিভিটি এগুলো রাখতে হবে। তো বেসিক্যালি দেখা যায় নিজের ওনারশিপ ঠিক করতে কোলাবোরেটিভে আমরা ডিসকারেজ করতেছি। অর্থাৎ কোলাবোরেটিভ যদি না যায় তাহলে আমার কাজ আমি নিজেই প্রেজেন্ট করতে পারতেছি, তাই না? কিন্তু আবার কোলাবোরেশনে গেলে আমার কাজের অ্যাক্সিলারেশন বাড়ে, অর্থাৎ একটা কম্প্রোমাইজ কিন্তু লাগেই। সো এগুলা মাথায় রাখতে হবে, এটাই। এখন রিসার্চ আইডিয়া কিভাবে, তো এই জিনিসগুলো তো মাথায় রাখবো অবশ্যই, যে আমার ট্রেন্ডি এবং টাইমলি রেলিভেন্ট কিনা আমার টপিকটা, এবং এরপরেই মূলত ফাইনালি কিভাবে আসলে আমি একটা আইডিয়া বিল্ড আপ করতে পারি। আমাদের ফার্স্ট কাজ হবে, হ্যাঁ, আইডিয়া বিল্ড করতে হলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ লার্নিং এ যেতে হবে। কিরকম? প্যাসিভ লার্নিংটা কি? প্যাসিভ লার্নিং হচ্ছে আমরা এই আন্ডার গ্রেড পর্যন্ত বা এই প্রাইমারি স্কুল থেকে, অর্থাৎ ক্লাসরুমের যে লার্নিংটা, এটা পুরোটাই প্যাসিভ লার্নিং। অর্থাৎ আমি এই যে এখন যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে প্যাসিভ লার্নিং, অর্থাৎ আমি বলতেছি আপনারা শুনতেছেন, বা টিচার বলে স্টুডেন্ট শুনে, জাস্ট ওই পর্যন্তই। অর্থাৎ টিচার কাজ দেয়, স্টুডেন্ট ওটা করে, শেষ। এটা হচ্ছে প্যাসিভ লার্নিং। রিসার্চের আইডিয়া আনতে হলে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাক্টিভ লার্নার হইতে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট থিং। অ্যাক্টিভ লার্নার কিভাবে হওয়া যায়? অ্যাক্টিভ লার্নার হতে হলে 4-5টা কোশ্চেন করলেই হওয়া যায়। অর্থাৎ যে কোনো একটা নিয়ে আলোচনা বা দেখা বা পড়ার পরেই আমাকে এই কয়েকটা কোশ্চেন করতে হবে যে এই আইডিয়াটার সোর্স কোথায়। অর্থাৎ মনে করেন আমি একটা পেপার পড়তেছি, তো ওই পেপারে যে অথর, অর্থাৎ যে লেখক, আমার প্রথম চিন্তা করতে হবে এই আইডিয়াটা ওনার মাথায় আসছে কিভাবে বা কোথা থেকে আসছে। হ্যাঁ, তারপরে এই কাজের মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যাকমপ্লিশমেন্টটা কি বা অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টটা কি। তারপরে উম, অন্যান্য ফিল্ডের সাথে এই রিসার্চের সম্পর্কটা কি, এবং এই কাজে নেক্সট স্টেপ কি হতে পারে। এই 4টা কোশ্চেন করলেই মূলত আমরা অ্যাক্টিভ রিডার হয়ে যাব বা লিসেনার হয়ে যাব। অর্থাৎ শুধুমাত্র শুনলেই হবে না, আমাদেরকে শোনা এবং পড়া দেখার সাথে সাথে আমাদেরকে কয়েকটা কোশ্চেন করতে হবে। এই যে এটার ফিউচার কি, এটা কেন, কোথা থেকে আসছে, কিভাবে, এটার ইম্প্যাক্টটা কি। এই জাস্ট 3-4টা কোশ্চেন, প্রত্যেকটা লাইনে যদি এই কোশ্চেন করা যায় তাহলে আপনি অ্যাক্টিভ রিডার হয়ে গেলেন আর কি। তো একটা প্র্যাকটিক্যাল টেকনিক কি, যেটাই পড়া হোক এটা নোট করা, অর্থাৎ লেখা, এবং কিছুদিন পর পর ওই নোটগুলো আবার দেখা। তো এগুলো নিয়ে আমি সেকেন্ড ক্লাসে আরো ডিটেলসে আসবে, যে অ্যাক্টিভ রিডার কিভাবে হতে হয়। বাট সংক্ষেপে বলি যে যাই করি না কেন, এটা নোট রাখা, আমাদের ডায়েরি আছে, তারপর মোবাইলের নোট আছে, যে কোনো হতে, এবং কিছুদিন পর পর ওইগুলো